অডিও বার্তায় মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজের মুখে বলছেন, আমি শুধু আমার বাবা শেখ মুজিবের প্রতিশোধ নেওয়ার জন্যই পিলখানায় বিডিআর হত্যা করেছি এবং ভারতের রয়ের সাথে একমত হয়েছি। এছাড়াও সেনাপ্রধানের কি ভূমিকা ছিল সেই বিষয়টিও উঠে এসেছে এই অডিও বার্তায়। এই বিষয়ে জানতে পুরো ভিডিওটি দেখুন। পিলখানা হত্যাকাণ্ড ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরের সবচেয়ে জঘন্য এবং নির্মম স্যাবোটাজ। এই স্যাবোটাজ যে শুধু আগ্রাসী ভারত করেছে এমন নয়, বরং খোদ রাষ্ট্রপ্রধান এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। শেখ মুজিবুর রহমান ১৯৫৪ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানের রাজনীতিতে চরম এক অস্থিতিশীল, অবিশ্বস্ত, অনির্ভরতা ও বিস্ময়ের নাম। কখনো ভারতপন্থী, কখনো পাকিস্তান, কখনো সোহরাওয়ার্দী, কখনো ইন্দিরা। যখন যাকে প্রয়োজন হয়েছে তখন তার দয়া নিয়েছে, প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলতেও সময় নেয়নি শেখ মুজিব। সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো। আমরা জানি যে ইতিমধ্যে আমলিক সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। চলুন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে আসি। পিলখানা হত্যাকাণ্ড ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যন্তরের সবচেয়ে জঘন্য এবং নির্মম স্যাবোটাজ। এই স্যাবোটাজ যে শুধু আগ্রাসী ভারত করেছে এমন নয়, বরং খোদ রাষ্ট্রপ্রধান এই জঘন্য হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। যে কাজটি করতে গিয়ে আমরা বারবার মানসিকভাবে ট্রমার শিকার হচ্ছিলাম, সেই কাজটি হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড। কেবলমাত্র আগ্রাসী ভারতের প্রতিশোধ স্পৃহা চরিতার্থ করার জন্য এদেশের ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করা হয় ঠান্ডা মাথায়। শুধু তাই নয়, তাদের পরিবারকেও জঘন্যভাবে নির্যাতন করা হয়। আমার রুমে ৩ জন হিন্দি ভাষী লোক প্রবেশ করে। ৯ থেকে ১২ জন লোক আমার রুমে প্রবেশ করেছিল, আমাকে রুম থেকে বের করে নিয়ে গিয়েছিল। বিডিআর-এ 3 বছর আমার হাজবেন্ড পোস্টিং ছিল। আমি কোনোদিন কোনো সৈনিকের মুখে হিন্দিতে কথা শুনিনি। তারা হিন্দি ভাষায় কথা বলছিল। আর আমার কোল থেকে আমার বাচ্চাদের কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পর তাদের ড্রেস খুলে চেক করে তারা ছেলে নাকি মেয়ে। তারা তখন ২.৫ বছর আর ৯.৫ মাস বয়সী ছিল। চেক করে তাদেরকে বলে যে পাকিস্তানি বাচ্চা একটাকেও বাঁচিয়ে রাখবো না। বিডিআর সদস্য কি কখনো বলবে পাকিস্তানি বাচ্চা একটা বাঁচিয়ে রাখবো না? নাকি আমার হাজবেন্ড পাকিস্তানি ছিল, আমি পাকিস্তানি ছিলাম, আমরা কি বাংলাদেশি না? এই কথাগুলো কার সাজানো, কার কথা? সেদিনের সেই ঘটনা শুধু বাংলাদেশের মানুষের বিবেককেই নাড়া দেয়নি, বরং বিশ্ববাসীর বিবেককেও নাড়া দিয়েছিল প্রচন্ডভাবে। একক কোনো ঘটনায় এতগুলো সামরিক অফিসার হত্যাকাণ্ড ইতিপূর্বে পৃথিবীর আর কোথাও ঘটেনি। এই নৃশংস হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের সকলের জানা দরকার। কিভাবে স্বাধীন বাংলাদেশে আগ্রাসী ভারত এদেশে তার অনুগত দাসকে ব্যবহার করে প্রকাশ্য দিবালোকে এদেশের ৫৭ জন সেনা অফিসারকে নৃশংসভাবে হত্যা করে। সেদিন পিলখানার সামনে বাংলাদেশের সামরিক বাহিনী শুধু চেয়ে চেয়ে দেখেছিল আর উপলব্ধি করেছিল আগ্রাসী ভারতের কাছে বিক্রি হয়ে যাওয়া এই সরকারের সামনে তারা কতটা অসহায়। আগ্রাসী ভারতের প্রতিশোধ স্পৃহা এবং অনুগত দাসের কূটকৌশলের সামনে তাদের জীবন কত সস্তা। আজ থেকে ৩ বছর আগে আমরা এই নিয়ে কাজ করেছিলাম। প্রাসঙ্গিকতা বিবেচনায় আমরা সেই পুরনো স্মৃতি আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম। আমাদের সম্পর্ক রক্ত সম্পর্ক। We are partners not just for the liberation of Bangladesh but partners for the development of Bangladesh. We will always be partners for Bangladesh. So we are here, we were with you, we are with you, and we will always be with you. ভারতের পররাষ্ট্রনীতি পরিচালিত হয় প্রতারক চাণক্যের অর্থশাস্ত্রে বলে দেওয়া ৬টি নীতি অনুসরণ করে। এই ৬টি নীতির মধ্যে উল্লেখযোগ্য হল অনবরত আঘাত করে শত্রুকে আহত করে রাখার নামই যুদ্ধ, অন্যকে নিজের কাছে আশ্রয় ও নিরাপত্তা চাইতে বাধ্য করাই হচ্ছে মিত্রতা। চাণক্য নীতি মেনেই মিত্রতা প্রমাণ করার জন্য মুখে বন্ধুত্বের কথা বলে ভারত বাংলাদেশের বুকে চালিয়েছে একের পর এক নোংরা আঘাত। ভারতের আগ্রাসন সিরিজের এই পর্বে বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দেবার জন্য পিলখানা হত্যাকাণ্ড সহ বাংলাদেশের বুকে রয়ের কয়েকটি স্যাবোটাজের পেছনের কাহিনী তুলে ধরছি আমরা।
পিলখানা গণহত্যা 2009 সালের 25 ফেব্রুয়ারি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তৎকালীন বিডিআর বর্তমান বিজিবির হেড অফিস পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়। 57 জন সেনা অফিসার সহ 74 জনকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়। সেই সাথে চলে লুটপাট, গণধর্ষণ। সাম্প্রতিক বিশ্বের ইতিহাসে বিডিআরের মতো একটি সুশৃঙ্খল বাহিনীতে এমন হত্যাযজ্ঞের ঘটনা বিরল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করে সরকার পতনের জন্যই বিএনপি, জামাত বা তথাকথিত জঙ্গিরা বিডিআরকে দিয়ে এই কাজ করিয়েছে। সবকিছুকে নস্যাৎ করবার অপচেষ্টা যাদের ভিতরে ছিল তারাই এই ঘটনাটা ঘটিয়েছে, এতে কোনো সন্দেহ নেই। একদিন এই সত্যতাটা বের হবে, কারণ বিএনপি জামাতের এদের আবার একটা তো ভালো একটা মিথ্যা বলার আর্ট আছে। কিন্তু বিদ্রোহী বিডিআর সদস্যরা কখনোই সরকার পতনের দাবি জানায়নি। উপরন্তু তাদের সাথে শেখ হাসিনা বা শাসক দলের গুরুত্বপূর্ণ নেতাদের সুসম্পর্কের বিষয়টি প্রমাণিত হয়। কেউ কেউ দাবি করেন অপারেশন ডাল ভাতে বৈষম্য, আর্মি ফোর্সদের বিডিআর জওয়ানদের সাথে দুর্ব্যবহার সহ দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের কারণে সৃষ্ট ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটেছে। আমিও এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। আমি অবশ্য সরাসরি স্পটেই ছিলাম, তবে তখন তারা কিছু চিরকুট পাঠাচ্ছিল ভেতর থেকে, এরকম চিরকুট ওই উপরে উঠে ওরা ছুঁড়ে মারছিল এবং বলছিল যে তারা যে এরকম তাদের দাবি দেওয়ার কথা বলছে এবং তারা তাদেরকে জিম্মি করেছে এটাও বলছে দিনের। এবং এরকম চিরকুটও আসছে, কারা বলছে সৈনিকরা বিডিআরের যে কোনো চিরকুটও আসছে, অনেকে পেয়েছেন, আমি কেন অনেকের মুন্নি শাহরাও ছিল, ওরাও পেয়েছে। তো কেউ বলছে যে এখানে অফিসারদেরকে মারা হচ্ছে, এই অফিসারদেরকে মেরে ফেলা হচ্ছে, এটা আমরা চাচ্ছি না, অফিসাররা কষ্টের মধ্যে আছে, এরকম একটু কেউ বলবার চেষ্টা করেছে। অর্থাৎ যারা দেখছে, মারার কথাটা তখনও বলা হয়নি, তারা বিপদে আছে, তাদেরকে জিম্মি করা হচ্ছে। অর্থাৎ অফিসারদের প্রতি দরদ সম্বলিত চিরকুটও আছে, যেমনি ডাল ভাতের চিরকুট আছে, তাদের দাবি দেওয়ার চিরকুট আছে, পক্ষান্তরে এরকম চিরকুটও তারা পাঠিয়েছে সাংবাদিকদের মাধ্যমে। তাহলে কেন চৌকস সেনা অফিসারদের হত্যা করা হলো, কারা করলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে চলে আসে আরো অনেক রহস্যময় প্রশ্ন। বিডিআরের মহাপরিচালক জেনারেল শাকিল আক্রান্ত হবার পর সাহায্যের জন্য প্রধানমন্ত্রী এবং সেনাবাহিনীর প্রধানকে ফোন করেন, কিন্তু কেউই ফোন রিসিভ করেননি। তখন ডিজি ওখান থেকে ফোন দিছে চিফকে, সেনাপ্রধানকে তখন পান নাই। কেউ একজন ফোন ধরছে, আমি ঠিক যেহেতু কনফার্ম না এই জন্য নাম বলতে চাচ্ছি না, উনি বলছে যে আপনাদের এই বিষয় নিয়ে সেনাপ্রধান কথা বলতে গেছেন। এরপরে প্রধান মন্ত্রণালয়ের কেউ ধরে না, প্রধানমন্ত্রী তো ধরেনি না, কারণ ডিজি যখন পাগল হয়ে গেছে সবাইকে ফোন দেওয়ার চেষ্টা করছে। 25 তারিখ গেল, 25 তারিখের পরে 26 তারিখ সকালে আমাদেরকে নিয়ে যাওয়া হলো আবহানী মাঠে, সেখানেও একই অবস্থা। যাওয়ার পরে বললো যে এখন অপারেশন করা যাবে না, প্ল্যানিং করো, এই করো, স্যাটেলাইট ছবি দেয়, এই দেয়, বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দেয়, বাট অপারেশন আর হয় না। 26 তারিখ সন্ধ্যার দিকে তখন বললো যে ঠিক আছে এখন তোমরা যাইতে পারো, ঢুকতে পারো। আসলে তখন ঢোকার আর কোনো কিছু নাই, কারণ সমস্ত কিছুই শেষ। পিলখানা ঘটনা যখন ঘটে এবং সেনাবাহিনী যখন পিলখানার সামনে ডিপ্লয়েড হয়, সেনাবাহিনীকে সরকার কেন বাধা দিল ঢোকার জন্য? ফার্স্ট অফ অল আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এটা একটা মিলিটারি সিচুয়েশন, এখানে সেনাবাহিনী ট্যাকল করবে, সেনাবাহিনী না পাঠায় তারা রাজনৈতিক নেতাদের কেন পাঠালো সিকিউরিটি ছাড়া? এটা আমার একটা প্রশ্ন। এবং সরকার এত কনফিডেন্স কিভাবে পায়? থার্ড অফ অল, হত্যা হওয়ার পরে সেনাবাহিনীকে 3 কিলোমিটার উইথড্র করলো কেন পিলখানার দূর থেকে, এবং জওয়ানদের পালাইতে দিল কেন? ঘটনা পরবর্তী 3 মাস ইনভেস্টিগেশনে ছিলাম আমি। এখানে আসলে ইনভেস্টিগেশনের আর কিছু বলার নাই। 11,000 পাতার ইনভেস্টিগেশন করে আসছে, মনে হয় 800 পাতায় না সামথিং, অনেক কিছুই জমা দেওয়া হয় নাই। অনেকগুলো হার্ড এভিডেন্সই ডিনাই করা হয়েছে। অনেকের সিসিটিভি ফুটেজ আছে, যে সিসিটিভি ফুটেজগুলো সিডি বা কেস স্টাডিতে দেওয়া হয় নাই। কিছু টেলিভিশন ভিতরে ছিল, যেহেতু বিডিআরের দরবার ছিল, অনেকে আমন্ত্রিত হয়ে অনেক টেলিভিশন চ্যানেল সেটি কভার করতে গিয়েছিলেন। 2-1টা টিভি চ্যানেল তারা ভিতরেই ছিল, যার কারণে অনেক ফুটেজ তারা পেয়েছে, কিন্তু সব ফুটেজের তারা ব্যবহার করতে পারেনি। আমরা শুনেছি অনেক ফুটেজ নিয়ে নেওয়া হয়েছে। আপনি যদি দেখেন আমাদের আর্মি দাঁড়িয়ে থাকলো, এয়ারফোর্স, নেভি, এটা 8 ঘন্টা লাগতো, বিডিআর কে দমন করতে 8 ঘন্টা লাগতো, কিন্তু সেখানে কিছুই হলো না। এই ঘটনার সঙ্গে হচ্ছে এই যে তাপস, শেখ সেলিম, তারপরে নানক, এদের সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে এবং তদন্ত কমিটি অত্যন্ত হতাশার সঙ্গে জানিয়েছে যে তারা এই তদন্ত করতে যে
কোনো পর্যায় থেকে কোনো ধরনের সহযোগিতা পাননি। আমাদের যারা গোয়েন্দা সংস্থা বা বিভিন্ন বাহিনী আছে তারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনিসুজ্জামান সাহেবের এই তদন্ত কমিটিকে কোনো ধরনের সহযোগিতা করে। 9:15 একটা পিক আপ ভ্যান ওখান দিয়ে ঢুকেছে, সিভিল পিক আপ ভ্যান, যেটার ভিতরে 11 জনের মতো সৈনিক ছিল আর্ম, এবং তাদের এই উচ্ছৃঙ্খল পোশাক, যেটার সাথে বিডিআর এর কোনো সাদৃশ্য নেই, এই ধরনের পোশাকে ওরা ওখানে ঢুকছে। এই লোকগুলোই গিয়ে কোর্টটা ভাঙছে পরবর্তীকালে। কোর্টটা ভেঙে 11টার আগে কোর্টটা ভেঙে তারপরে এই সৈনিকদেরকে আর্মসগুলো দিয়েছে এবং তারপরে এই হত্যাগুলো শুরু করেছে। গেটের উপরে যে স্তম্ভগুলো আছে, এই স্তম্ভগুলোর উপরে দাঁড়িয়ে কারা যেন কি বলবার চেষ্টা করছে জওয়ানরা। অনেকের চেহারা টেহারা দেখেছি, আপনারাও অনেকে দেখেছেন, কিন্তু চেহারার সাথে আমাদের চেহারা, আমাদের বাংলাদেশি যে চেহারা, এই চেহারার সাথে কোনো চেহারা তার ভিন্নতাও লক্ষ্য করা গেছে। বিডিআর মহাপরিচালকের হত্যাকাণ্ডের সংবাদ সবার আগে প্রচার করে ভারতীয় মিডিয়া। সবার পূর্বে সংবাদ তারা কিভাবে সংগ্রহ করল? খুনিদের অনেকেই ভারতে পালিয়ে যায়, ভারত তাদের আশ্রয় দেয়, বাংলাদেশের অনুরোধ সত্ত্বেও ফিরিয়ে দেয় না। কেন সেদিন বিমানের শিডিউল পরিবর্তন করা হয়েছিল? পিলখানা থেকে বেরিয়ে আসা বাংলায় কথা বলা অজ্ঞাত দুজন বিদেশি নাগরিক কারা ছিল? কেন তাদের পরিচয় জানতে চাওয়া হলে তারা পরিচয়পত্র ছিঁড়ে ফেলে? ওই সময়ে তাহারা যখন ওখানে প্রধানমন্ত্রী ওখানে যখন তারা বসে আছে, হঠাৎ করে প্রধানমন্ত্রী একটা ফোন কল আসছে, এবং ওই ফোন কলটা প্রধানমন্ত্রী তাদের সামনে থেকে উঠে পাশের রুমে গিয়ে কলটা নিচ্ছে, এবং ওই যে লেফটেন্যান্ট কর্নেল রিটায়ার্ড যিনি ছিলেন উনি পরবর্তীকালে এই তথ্যটা অনেক অপেক্ষার পরে যখন দেখবেন যে এত লাশ পড়ে গেছে, এত গণহত্যা, রেপ, এত কিছু হয়েছে, আফটার উনি তো ইউনিফর্ম পরা একজন মানুষ, সেনাবাহিনীর লোক, যদিও উনি ওনাদের একান্ত আপন, তখন তো উনি এক পর্যায়ে বলে দিচ্ছেন এই কথা। আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী পাশের রুমে গিয়ে বলতেছে, তোমরা যা করো তাড়াতাড়ি শেষ করো, আমি এখানে রাখতে পারতেছি না। দ্যাট মিনস এই তিন বাহিনী প্রধানকে অনেক বেশিক্ষণ আটকায় ফেলছে, আর পারতেছে। সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশ পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায়, তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজীবুয়াজের জয় খুশি হবে। বিডিআর বিদ্রোহের ভিডিও ফুটেজে বহিরাগতদের বিডিআর এর পোশাক পরিধান করতে দেখা গেছে। এরা বিডিআর এর সাথে সম্পৃক্ত নয়। বিডিআর এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন বলেন, মুখোশ পরিহিতারা বিদেশ থেকে এসেছে, তারাই ছিল মূল ঘাতক। সিলেটে 19 জন বিদেশি এসে বিডিআর ইউনিফর্ম বানিয়ে সেগুলো টেস্ট করে ওখান থেকে ওরা ট্রাই করেছিল একটা হেলিকপ্টারে ঢাকায়। সেই হেলিকপ্টারের পাইলট ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শহীদ নামে আমাদের সেনাবাহিনীর একজন অফিসার, এয়ার রেজিমেন্টের। পরবর্তীকালে সেই শহীদ সাহেবকে এয়ার ক্র্যাশ করে মেরে ফেলা হয় যমুনা ওই মাল্টিপারপাস ব্রিজের ওখানে। আপনাকে বলি, এই সোহেল তার সাহেব এই ঘটনার সাথে সায় দিতে ব্যর্থ হয়েছেন বলেই আজকে সে পলাতক। আওয়ামী লীগের তৎকালীন মুখপাত্র এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম স্বয়ং এটা স্বীকার করেছে। সে বলেছে এর পেছনে বিদেশি শক্তি সক্রিয় ছিল। এরকম অসংখ্য বিষয় থেকে প্রমাণিত হয় যে এটি কোনো মতেই বিডিআর জওয়ানদের তাৎক্ষণিক বিদ্রোহ ছিল না, বরং এটি ছিল ভারতের সুপরিকল্পিত এক হত্যাকাণ্ড। অনেক আগে থেকেই ভারত বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনা করে রেখেছিল। সালে পাদুয়া এবং রৌমারী সীমান্তে আগ্রাসন চালাতে এসে বিডিআর এর কাছে লজ্জাজনকভাবে পরাজিত হয় ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ। এই দুই লজ্জাজনক পরাজয়ের প্রতিশোধ ছিল পিলখানা হত্যাকাণ্ড। পদুয়া রৌমারিটা পরেরটা, এটা পদুয়াটা একটা, আর রৌমারি কিন্তু আরো অনেক দূর, আমি আসছি সেটা।
তো আমি জাস্ট এখন 2-3 মিনিট সময় নেব, কারণ এই প্রেক্ষাপটটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ওরা দুই পক্ষ স্বীকারই করলো যে 16 জন মারা গেছে ওদের, বাট দুই দেশেরই মিডিয়া আরো দেখালো যে মূলত 70 থেকে 80 জন মারা গেছে, এবং কমপ্লিট এই ব্যাটেলিয়ানটা অলমোস্ট ওয়াইপ আউট হওয়ার পথে প্রায় 300-এর উপরে ওখানে আহত হয়েছে। এই দুইটা ঘটনা, এই দুইটা পরাজয় ভারতের, এই দুইটা পরাজয় থেকে ভারত বুঝে নিল, আমি সরাসরি ভারতের কথাই বলছি বিকজ এখানে রাগডাক করার সময় নেই। আর এটার মধ্যে ভারত বুঝে নিল যে এই বিডিআর বাহিনী যতদিন পর্যন্ত সেনাবাহিনীর কমান্ডে থাকবে, সেনাবাহিনীর অফিসারদের, এটাকে কোনো অবস্থাতে কিছু করা যাবে না। সুতরাং এটাকে এখন প্রতিহত করতে হবে। আর এই দুইটা পরাজয় ভারত কোনো অবস্থায় সহ্য করতে পারছিল না। এরপর থেকেই ষড়যন্ত্রটা শুরু হলো। সংক্ষিপ্তভাবে বলতে গেলে এক পর্যায়ে এসে বিডিআর এর ভিতরে অপারেশন ডালবাদ চালু হলো পরবর্তীকালে, যখন 111-এর সরকার পরিবর্তন হলো, জেনারেল মঈন যখন ক্ষমতায় আসলো, সুকৌশলে ওই প্রোগ্রামটা দিয়ে এই ওদের মধ্যে একটা কুন্দল সৃষ্টি করে দিল, এবং সৈনিকরা এক পর্যায়ে অভিযুক্ত করলো অফিসারদেরকে যে এই অপারেশন ডাল ভাতের টাকা কোথায়, এই সেই, এই ধরনের একটা বিরাট বিশৃঙ্খলা সৃষ্টি হলো বাহিনীর ভিতর। ওইটার অজুহাতে এই বিদ্রোহ, এবং এই বিদ্রোহের মধ্যে কিন্তু ভারতীয় কিছু সৈনিকেরও অংশগ্রহণ ছিল, যাদেরকে আপনি মাথায় ওই বন্দনা পরা অবস্থায় দেখবেন। এরা এক পায়ে দাঁড়িয়ে আছে। আমাদের বিডিআর সোলজাররা কিন্তু যথেষ্ট স্মার্ট। তাদের দৈহিক কাঠামো, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের মাথার টুপি, সবকিছুতে বোঝা যায় এরা বাইরের কোনো আগত কোনো বাহিনী। এই হলো বেসিক্যালি, এটা হলো ওটার প্রতিশোধ। এবং এখানে এই বিদ্রোহটা ঘটানো হয়েছে ভিতর থেকে আমাদের দেশের সরকারকে ব্যবহার করে এই ঘটনাটা ঘটানো হয়েছে। আমাদের গবেষণার এটা কিন্তু কনক্লুশন। বিডিআরকে শায়েস্তা করার পাশাপাশি বাংলাদেশের সেনাবাহিনীকেও শায়েস্তা করতে চেয়েছিল ভারত। বাংলাদেশে একটি শক্তিশালী সেনাবাহিনী থাকুক ভারত তা কখনোই চায়নি। মুক্তিযুদ্ধ চলাকালীন সম্পাদিত গোপন 7 দফা চুক্তিতে উল্লেখ ছিল বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না, কিন্তু ভারতের সে আশা পূরণ হয়নি। সেই সাথে বাংলাদেশের সেনাবাহিনী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অন্যতম হুমকি হয়ে দাঁড়ায়। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে ভারত বাংলাদেশের সেনাবাহিনীকে আক্রমণ করে। উল্লেখ্য যে বাংলাদেশের তৎকালীন বিডিআর এবং ভারতের বিএসএফ এর মধ্যে কোনো তুলনাই সম্ভবপর ছিল না। বিডিআর এর ট্রেনিং এবং কমান্ডের দায়িত্বে ছিল আর্মি, কিন্তু ভারতের বিএসএফ প্যারামিলিশিয়া একটি বাহিনীর মতো। ট্রেনিং, কমান্ড এবং পেশাগত দক্ষতার দিক দিয়ে বিএসএফ বিডিআর এর সাথে কোনোভাবেই তুলনীয় ছিল না। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পেছনে ভারতের উদ্দেশ্য ছিল 1. বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীকে দুর্বল করে দেয়া, 2. বিডিআর এর মৌলিক কাঠামো পরিবর্তন করে ফেলা, বিশেষভাবে আর্মির অধীন থেকে বিডিআরকে বের করে ফেলা, 3. বাংলাদেশ সেনাবাহিনীকে আঘাত করা। একসাথে 57 জন সেনা অফিসার হত্যা, এটি যে কোনো দেশের সেনাবাহিনীর জন্য চরম দুঃখজনক, অকল্পনীয় ক্ষতি। এমনকি প্রথাগত কোনো যুদ্ধেও একসাথে এত সেনা অফিসার হারানোর ঘটনা বিরল। 4. সে সময়ের বিডিআর পুনর্গঠনের মাধ্যমে বিডিআর এর ভেতরে চর ঢুকিয়ে দেওয়া। 5. ভারতীয় সামরিক অভিযান চালানোর মতো অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করা, বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোকে বিপদাপন্ন করা, বাংলাদেশকে ভারতের কাছে আশ্রয় ও নিরাপত্তা চাইতে বাধ্য করা। আর এটাই ছিল চাণক্যের 6টি নীতির একটি নীতি। ভারতের উদ্দেশ্যই পূরণ হয়েছে। বাংলাদেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিপি আজ নখদন্তহীন বাহিনীতে পরিণত হয়েছে। ন্যূনতম আত্মসম্মান বোধও এরা হারিয়ে ফেলেছে। দেশের সীমান্ত স্বাধীনতা রক্ষার পরিবর্তে এরা বাংলাদেশের মুসলিমদের উপর জুলুম চালাচ্ছে। যেই বিএসএফ এর হাতে প্রতিনিয়ত বাংলাদেশের মানুষের রক্ত ঝরছে, সেই বাহিনীর সাথে মিলেমিশে এরা আনন্দ ফুর্তি করছে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে গিয়েছে পিলখানা হত্যাকাণ্ডের পর। মেধাবী সাহসী সেনা কর্মকর্তাদের কণ্ঠস্বর থামিয়ে দেওয়া হয়েছে, অনেককে ভারত গুম করেছে। একটি স্বাধীন দেশের অভ্যন্তরে ঢুকে একটি বাহিনীর সদর দপ্তরে দিনে দুপুরে নাটকীয় হত্যাযজ্ঞ চালিয়ে ভারত বেরিয়ে যেতে পারে। আর এই প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি। ভারত জানে তার কিছুই হবে না, কেউ তার কিছুই করবে না। ভারত মনে করে যে বাংলাদেশের কোন নাগরিককে, বাংলাদেশিকে সে
সীমান্তে হত্যা করলে তাদের কিছু হবে না, এটা হলো প্রথম ধারণা। হবে না এই জন্য, এটা আমার সৌভাগ্যই আমি বলি যে 2001 সালে বদুয়া এবং রৌমারীতে ভারতকে মোকাবেলা করবার সৌভাগ্য আমার হয়েছিল, এবং সেখানে ভারত শোচনীয়ভাবে আমাদের কাছে পরাজিত হয়। আমি পুরস্কার হিসেবে এক গভর্নমেন্ট আমাকে পদচ্যুত করে, আরেক গভর্নমেন্ট আমাকে চাকরিচ্যুত করে, এবং এটা হয়েছিল ভারতের চাপের কারণে। তো ভারত ভালো করে জানে যে বাংলাদেশের সরকারকে দিয়ে সে দেশের ডিজিবিডিআর এর কাছে তারা পরাজিত হয়ে চাপ দিয়ে তাকে পদচ্যুত এবং চাকরিচ্যুত করা যায়। পিলখানা কোনো বিদ্রোহ ছিল না, এটি ছিল সুপরিকল্পিতভাবে রয়ের হত্যাযজ্ঞ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি হুঙ্কার দিয়েছেন আজকে, যেই হুঙ্কারটির কারণে রাজনীতিবিদরা যেন সতর্ক হয়ে যান, কারণ রাজনীতিবিদদের কারণে দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, সেই অরাজকতার উপরে উনি শেষবারের মতন শক্তভাবে কথা বলেছেন। উনি সতর্ক করে দিয়েছেন দেশবাসীকে এবং রাজনীতিবিদদেরকে। আমরা প্রথমে ওনার অডিওটা শুনব, তারপরে আমি একটু বিশ্লেষণ করব এই বিষয়ের উপরে। পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি, দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি, একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। প্রিয় দর্শক, আপনাদের সামনে তুলে ধরছি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের কথাগুলা। ওয়াকারুজ্জামানের এই কথা থেকে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে 24-এর গণ অভ্যুত্থানের পরে এই পর্যন্ত আমি কোনোদিন ওয়াকারুজ্জামান সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করি নাই। কি কারণে করি নাই? যে দেশের ভিতরে একটা ঐক্যবদ্ধতা রাখার জন্য আমাদের একটা জায়গা অন্তত নিরপেক্ষ রাখা দরকার, সেটা হলো আমাদের সামরিক বাহিনী। আমাদের সামরিক বাহিনী আমাদেরকে রক্ষা করবে পার্শ্ববর্তী দেশগুলা থেকে শগুনের থাবা বারবার আসার জন্য যে চেষ্টা করছে সেগুলাকে থামাবে। দেশের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেছে যখন প্রত্যেকটা থানা থেকে পুলিশ পালিয়ে গিয়েছিল। অন্তত 3 দিন যে সরকার ছিল না, ওই 3 দিন আমাদের সামরিক বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী যৌথভাবে দেশকে পাহারা দিয়েছে। সেই জায়গা থেকে, সেই শ্রদ্ধার থেকে, সেই ভালোবাসার জায়গা থেকে কৃতজ্ঞতাটা জানানোর জন্যই আমি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীকে নিয়ে কখনো কোনো মন্তব্য করি নাই। আজকে সেনাপ্রধানের কথা থেকে পরিষ্কার, উনি 7 মাস যাবৎ দেখছেন দেশের ভিতরে নিজেরা কি অরাজকতা সৃষ্টি করেছেন। এনাফ ইজ এনাফ, নো মোর। আর কোনো অপশন উনি দিবেন না। তাহলে কি খুব শক্ত হাতে দেশকে, মানে দেশের আইন মানতে
এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনা দেশ পরিচালনা করতে উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে শক্ত অবস্থানে আছেন। ওনার মুখ থেকে বক্তব্য শুনলেন, এবার মন্তব্যের করে কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। শেখ মুজিবুর রহমান 1954 থেকে 1975 সাল পর্যন্ত বাংলাদেশ ও পাকিস্তানের রাজনীতিতে চরম এক অস্থিতিশীল, অবিশ্বস্ত, অনির্ভরতা ও বিস্ময়ের নাম। কখনো ভারতপন্থী, কখনো পাকিস্তান, কখনো সোহরাওয়ার্দী, কখনো ইন্দিরা। যখন যাকে প্রয়োজন হয়েছে তখন তার দয়া নিয়েছে, প্রয়োজন শেষে ছুড়ে ফেলতেও সময় নেয়নি শেখ মুজিব। স্বাধীনতার পর স্বার্থের কারণে তার রাজনৈতিক গুরু ভাসানীকে পর্যন্ত গৃহবন্দী করতেও সময় নেননি শেখ মুজিবুর রহমান। নীতিহীন এমন বৈশিষ্ট্যের পরেও শেখ মুজিবের এত জনপ্রিয়তা ও উত্থানের পেছনে তার কিছু বিশেষ গুণ কাজ করেছে। এসব বৈশিষ্ট্যের মধ্যে সাহসের কথা সবার আগে আসবে। সুবিশাল শারীরিক গঠন আর সাহসিকতায় শেখ মুজিবকে সুযোগ করে দিয়েছিল সোহরাওয়ার্দী নিরাপত্তা দেখভালের। সোহরাওয়ার্দী নিরাপত্তা দেখভালের পাশাপাশি তার কাছে রাজনীতি শিখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর তার যে গুণের কথা বলতে হয় তা হলো তার আকর্ষণীয় জ্বালাময়ী ভাষণ, যা মানুষকে চরমভাবে আন্দোলিত করত। তবে রক্ত গরম করা ভাষণের সাথে তার কথার কোনো মিল ছিল না, যার প্রমাণ বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিদের কথায় উঠে এসেছে। শহীদ তাজউদ্দিনের মেয়ে শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ের 148 নম্বর পাতায় লেফটেন্যান্ট জেনারেল অরোরার একটি সাক্ষাৎকার ছাপা হয়েছে, যেখানে শেখ মুজিব সম্পর্কে অরোরা বলেন, আমি যখন শেখ মুজিবের আরও কাছে ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ পেলাম তখন আমি উপলব্ধি করলাম যে তিনি প্রশাসনিক বিষয়ে যতটা না দক্ষ, জনগণকে উদ্বুদ্ধ করতে, তাদেরকে খেপিয়ে তুলতে তিনি তার চেয়েও অনেক বেশি দক্ষ ছিলেন। তিনি কথা বলে লোকজনকে নাচাতে পারতেন। চতুর্থ সংশোধনীর কারণ মুজিবের রাজনীতি এবং তার দ্বিতীয় বিপ্লব বইয়ের 164 নম্বর পাতায় শেখ মুজিব সম্পর্কে বলা হয়েছে, মুজিব ক্ষমতা লাভ করে নেতৃত্বের গুরুত্বপূর্ণ গুণ সহনশীলতা এবং ত্যাগ ভুলে গিয়েছিলেন। তিনি তার থেকে জ্ঞানী ও অভিজ্ঞদের সহ্য করতে পারতেন না। সেজন্যই তাজউদ্দিন আহমেদ এবং আতাউর রহমানের প্রতি তার ছিল ঈর্ষণীয় দৃষ্টি। সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 165 নম্বর পাতায় বলা হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিব দেশকে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের দিকে না নিয়ে ব্যক্তিগত ক্ষমতা লোভের দিকেই প্রভাবিত করলেন। বস্তুত শেখ মুজিব দূরদর্শী নেতা ছিলেন না। তার মাঝে ছিল বাগ্মিতার গুণ, নিজেকে জাহির করার গুণ, নিজের প্রতি ইগো তৈরির গুণ, কিন্তু সুশাসনের গুণ ছিল না। কেউ তাকে বঙ্গবন্ধু বা জাতির পিতা বললে খুব খুশি হতেন, কিন্তু এগুলোর সমালোচনা শোনার গুণ তার মাঝে ছিল না। বড় বড় বক্তৃতা ও প্রতিশ্রুতি দানের ক্ষমতা ছিল তার, কিন্তু সম্মতির ভিত্তিতে কোনো কাজ করার গুণ ছিল না। একই পৃষ্ঠার শেষের লাইনে তখনকার বাংলাদেশের সব সংকটের জন্য শেখ মুজিবকে দায়ী করেছেন শেখ মুজিবের এই ঘনিষ্ঠ সহকর্মী। শেখ মুজিবকে চিনতে হলে 1954 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের রাজনীতি সম্পর্কে জানতে হবে। 1952 সালের ভাষা আন্দোলনের পক্ষে বা বিপক্ষে শেখ মুজিবের কোনো ভূমিকা ছিল না। যদিও শেখ হাসিনা ইদানিং বলে থাকেন 21শে ফেব্রুয়ারি তো বটেই, ভারত থেকে পাকিস্তান আলাদা এবং পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা। এই দুটো রাষ্ট্রই নাকি শেখ মুজিব নিজে স্বাধীন করে দিয়েছেন। অল্প বয়সেই আপনারা একটু লক্ষ্য করেন, দুইটা স্বাধীনতা তিনি এনে দিলেন, প্রথম পাকিস্তান, এরপরে বাংলাদেশ। 1954 সালে সোহরাওয়ার্দীর দয়ায় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান শেখ মুজিবুর রহমান, কিন্তু নির্বাচনে জিতেই সোহরাওয়ার্দীর সাথে বিশ্বাসঘাতকতা করেন। মুজিবের রাজনৈতিক সহকর্মী আবুল মনসুর আহমেদ তার আমার দেখা রাজনীতির 50 বছর বইতে লিখেছেন, 1955 সালে পূর্ব পাকিস্তানের স্বপ্নের জোট যুক্তফ্রন্ট ভাঙার পেছনে শেখ মুজিব দায়ী। 1954 সালে যুক্তফ্রন্টের ঐতিহাসিক বিজয়কে নষ্ট করিয়া দেওয়ার জন্য অনেকেই দায়ী ছিলেন। কতগুলো নীতিগত বিরোধও দায়ী ছিল, কিন্তু সবার চেয়ে বেশি ও আশু দায়ী ছিল শেখ মুজিবের একগুঁয়েমি। অনেকে মনে করেন যুক্তফ্রন্ট না ভাঙলে এর মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হতে পারত, কিন্তু শেখ মুজিবের পশ্চিম পাকিস্তান প্রীতি তা হতে দেয়নি। নির্বাচনের পরেও আওয়ামী লীগের পক্ষ থেকে এবং শেখ মুজিব একটা রাষ্ট্র পাকিস্তানকে রাখার জন্য ইয়াহিয়ার সাথে এবং ভুট্টোর সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করে। 1958 সালে শেখ মুজিবকে ঠাট্টা করে বলা হতো চোরাই মন্ত্রী। পশ্চিম পাকিস্তানের সাথে হাত মিলিয়ে শেখ মুজিব 4 দিনের জন্য মন্ত্রী হয়েছিলেন। আমার দেখা রাজনীতির 50 বছর বইয়ের 438 নম্বর পৃষ্ঠায় এই তথ্যটি তুলে ধরা হয়েছে। লেখক আবুল মনসুর বলেন, কার বুদ্ধিতে বুঝি নাই মুজিবুর রহমান আমাদের কাউকে না জানায়া
কয়েকজন হবু মন্ত্রী লইয়া হঠাৎ করাচি চলিয়া গেলেন। মন্ত্রিত্বের শপথ নিলেন, ভালো পোর্টফোলিও পাওয়া গেল না বলিয়া 4-5 দিন পর পদত্যাগ করিলেন। অথচ সোহরাওয়ার্দী তখন সেই মন্ত্রিসভার বিরোধিতা করেছিলেন। ক্ষমতার লোভে এভাবেই শেখ মুজিব তার কাছের মানুষদের সাথে বিশ্বাসঘাতকতা করে পশ্চিম পাকিস্তানিদের সাথে হাত মিলিয়েছেন বিভিন্ন সময়। মন্ত্রিত্ব বাদ দিয়ে বিরোধী দলে গিয়ে আবারও বিতর্কে জড়ান শেখ মুজিব। 1958 সালের সেপ্টেম্বরে পাকিস্তান সংসদে ডেপুটি স্পিকার শাহেদ আলী পাটোয়ারিকে সংসদের ভেতরেই পিটিয়ে গুরুতর আহত করা হয়। উইকিপিডিয়ার তথ্যানুযায়ী পাকিস্তান সংসদের ভেতরেই পেপারওয়েট ছুঁড়ে মারলে শাহেদ আলী গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় 2 দিন পর তিনি মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে ইস্কান্দার মির্জা মন্ত্রিসভাকে বরখাস্ত করে ক্ষমতা দখল করেন। সংবিধান বাতিল করে সামরিক আইন জারি করলে সংসদও বাতিল হয়ে যায়। ডেপুটি স্পিকার শাহেদ আলীকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় শেখ মুজিব সহ আরও বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে। এরপর দুর্নীতির মামলায় 2 বছর সহ দফায় দফায় আরও কয়েকটি মামলায় শেখ মুজিব জেল খেটেছেন। জেল থেকে বের হয়ে শেখ মুজিব কথিত ঐতিহাসিক 6 দফার ঘোষণা দেন। কিন্তু অনেকেই মনে করেন পশ্চিম পাকিস্তানিদের ইশারায় 6 দফা কর্মসূচি ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান। যদিও এখনকার আওয়ামী লীগ 6 দফাকে স্বাধীনতা আন্দোলনের মূল মন্ত্র দাবি করেন। এবার দেখা যাক কতটা স্বাধীনতা বিরোধী ছিল শেখ মুজিবের সেই 6 দফা আন্দোলন। 6 দফার প্রথম প্রস্তাবে বলা হয়েছে শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রের প্রকৃতি। দেশের শাসনতান্ত্রিক কাঠামো এমনই হতে হবে যেখানে পাকিস্তান হবে একটি ফেডারেশন ভিত্তিক রাষ্ট্রসংঘ এবং তার ভিত্তি হবে লাহোর প্রস্তাব। সরকার হবে পার্লামেন্টারি ধরনের, আইন পরিষদের ক্ষমতা হবে সার্বভৌম। অর্থাৎ প্রথম দফাটি 2 পাকিস্তানকে এক রেখে আইন পরিষদের সার্বভৌম ক্ষমতা নিশ্চিতের দাবি করা হয়েছে। 2 নম্বর প্রস্তাবে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কেবলমাত্র 2টি ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে, যথাক্রমে দেশ রক্ষা ও বৈদেশিক নীতি। এখানেও 2 পাকিস্তানকে এক রেখে দেশের সার্বভৌম ও পররাষ্ট্রনীতি নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে পশ্চিম পাকিস্তানিদের হাতে। প্রস্তাবে 3 নম্বরে বলা হয়েছে মুদ্রা ও অর্থ সম্বন্ধীয় ক্ষমতা। মুদ্রার ব্যাপারে 2টি প্রস্তাব করেছিলেন শেখ মুজিব। সমগ্র দেশের জন্য 2টি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে, অথবা বর্তমান নিয়মে সমগ্র দেশের জন্য কেবলমাত্র একটি মুদ্রাই চালু থাকতে পারে। অর্থাৎ মুদ্রার ক্ষেত্রেও 2 পাকিস্তানকে এক রেখেই 6 দফা করা হয়েছিল। প্রস্তাবে 4 নম্বরে রাজস্ব, কর ও শুল্ক সম্বন্ধীয় ক্ষমতা। ফেডারেশনের অঙ্গরাজ্যগুলোর কর ও শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকারের কোনরূপ কর ধার্যের ক্ষমতা থাকবে না, তবে প্রয়োজনীয় ব্যয় নির্বাহের জন্য অঙ্গরাষ্ট্রীয় রাজস্বের একটি অংশ কেন্দ্রীয় সরকার প্রাপ্ত হবে। এরপর 5 ও 6 নম্বর, কোথাও পাকিস্তানকে আলাদা করে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার কোনো ইঙ্গিত মাত্র দেয়া হয়নি শেখ মুজিবের 6 দফায়। এত সব রফা দফা না বুঝলেও চলবে। শেখ মুজিবের 6 দফার মূল উদ্দেশ্য কি ছিল সেটা বোঝার জন্য তার একটি লিখিত বক্তব্য পড়লেই যথেষ্ট। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র 2য় খণ্ডে মুজিবের একটি লিখিত বক্তব্য তুলে ধরা হয়েছে, যেখানে মুজিব বলেন, আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখিতেছেন যে আমার 6 দফা দাবিতে একটিও অন্যায়, অসঙ্গত, পশ্চিম পাকিস্তান বিরোধী বা পাকিস্তান ধ্বংসকারী কোনো প্রস্তাব করি নাই। বরঞ্চ আমি যুক্তি তর্ক সহকারে দেখাইলাম আমাদের সুপারিশ গ্রহণ করিলে পাকিস্তান আরো বেশি শক্তিশালী হইবে। মুজিবের এই বক্তব্যের পর 6 দফা যে স্বাধীনতার দাবিতে আন্দোলন নয়, এ বিষয়টি পরিষ্কার হয়ে যায়। যে কারণেই পূর্ব পাকিস্তানের অন্য স্বাধীনতার দাবিতে আন্দোলন করা নেতারা শেখ মুজিবের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়েছিলেন। 1970-এ পূর্ব পাকিস্তানের অন্য রাজনৈতিক নেতারা স্বাধীনতার দাবিতে আন্দোলন করতে চাইলেও শেখ মুজিব পাকিস্তানিদের পাতানো নির্বাচনে অংশ নেন। 70-এর সেই নির্বাচনে আওয়ামী লীগের পোস্টারগুলোতে সবার উপরে লেখা ছিল পাকিস্তান জিন্দাবাদ। মুজিবের এমন পাকিস্তান প্রীতির কারণে মাওলানা ভাসানী সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র 2য় খণ্ডের 721 পৃষ্ঠায় বলা হয়েছে, মাওলানা ভাসানী শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে বাংলার সংগ্রামী বীর হবার পরামর্শ দিয়েছেন। একই দলিলে শেখ মুজিবের প্রতি আহ্বান নামে একটি অধ্যায়ে বলা হয়েছে, পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করার জন্য আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবের প্রতি আহ্বান। ভাসানী শেখ মুজিবকে বলেন, মুজিব, তুমি স্বাধীন পূর্ব পাকিস্তানের সংগ্রামে যোগ দাও। যদি আমেরিকা ও ইয়াহিয়ার স্বার্থে কাজ করো তাহলে আওয়ামী লীগের ধ্বংস অনিবার্য।
এসবই প্রমাণ করে শেখ মুজিব স্বাধীনতার পক্ষের আন্দোলনে যোগ দেননি। 1971 সালে 7 মার্চের আগ পর্যন্ত শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার কোনো দাবি তোলেননি। তবে 7 মার্চের ভাষণের পর কিছুটা সন্দেহ তৈরি হয়েছিল শেখ মুজিব আসলে কি চান সেটা নিয়ে। 7 মার্চের ভাষণ, শেখ মুজিব, মুক্তিযুদ্ধ, এ সবই যেন একই সুতোয় গাঁথা। বঙ্গবন্ধুর সেই ভাষণ শুনলে এখনো শরীরের লোম দাঁড়িয়ে যায়। কিন্তু শেখ মুজিবের কৌশলী সেই ভাষণ কি আসলেই স্বাধীনতার ঘোষণা নাকি অন্য কিছু, সেটা বিশ্লেষণ করলেই বোঝা যাবে। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। শেখ মুজিবের সেই ভাষণের মূল দাবি ছিল জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা, অর্থাৎ প্রধানমন্ত্রী হতে চান শেখ মুজিব। তবে দাবি যাই হোক, 7 মার্চের কিছু বক্তব্য মুক্তিযোদ্ধাদেরকে শক্তি জুগিয়েছে এবং কিছু বাক্য শুনলে মনে হবে এটাই মনে হয় স্বাধীনতার ঘোষণা। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। শেখ মুজিবের সেই স্বাধীনতা যে সার্বভৌমত্বের স্বাধীনতা না, সেটা শেখ মুজিব নিজেই স্বীকার করেছিলেন। I want to live like a free citizen of a free country. You mean independent? That I don't mean. শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা তারপরও 7 মার্চের সেই ভাষণকে স্বাধীনতার ঘোষণা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ শেখ হাসিনা মাত্র কয়েক বছর আগেও স্বীকার করতেন সেই সময়ের কিছু ছাত্র নেতার চাপাচাপির পরেও কৌশলগত কারণে শেখ মুজিব 7 মার্চ স্বাধীনতার ঘোষণা দেননি। আমাদের কয়েকজন ছাত্র নেতা তারা হঠাৎ দেখি বেশ উত্তেজিত। আমার আব্বাকে বলছেন, যেটা কি হলো লিডার, আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে আসলেন না। মানুষ সব হতাশ হয়ে ফিরে গেল যে তারা তখন এই কথাটা কেন বলেছিল, তারা কার হয়ে কথা বলছিল বা উদ্দেশ্যটা কি ছিল। ওই সময় ছাত্র নেতারাও অভিযোগ করেছেন অনেক চেষ্টার পরেও শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষণা দেওয়ানো যায়নি 7 মার্চে। আমরা শেখ মুজিবের সাথে রাত 1টায় দেখা করি তার বাসায় এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন, এটা আমরা চাই না। শেখ মুজিব যে কখনোই 2 পাকিস্তান আলাদা করতে চাননি তার আরো বড় প্রমাণ শেখ মুজিবের সবচেয়ে কাছের সহচর তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদের লেখা বইয়ের একটি তথ্য। সে বইয়ের 45 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী 25 মার্চের ভয়াল কালো রাতে আব্বু গেলেন মুজিব কাকুকে নিতে। মুজিব কাকু আব্বুর সঙ্গে আন্ডারগ্রাউন্ডে গিয়ে মুক্তিযুদ্ধ পরিচালনা করবেন, সেই ব্যাপারে আব্বু মুজিব কাকুর সাথে আলোচনা করেছিলেন। মুজিব কাকু সে ব্যাপারে সম্মতিও দিয়েছিলেন। সে অনুযায়ী আত্মগোপনের জন্য পুরান ঢাকার একটি বাসাও ঠিক করে রাখা হয়েছিল। বড় কোনো সিদ্ধান্ত গ্রহণে, আব্বুর উপদেশ গ্রহণে মুজিব কাকু এর আগে দ্বিধা করেননি। আব্বুর সে কারণে বিশ্বাস ছিল যে ইতিহাসের এই যুগ সন্ধিক্ষণে মুজিব কাকু কথা রাখবেন। মুজিব কাকু আব্বুর সাথেই যাবেন। অথচ শেষ মুহূর্তে মুজিব কাকু অনড় রয়ে গেলেন। তিনি আব্বুকে বললেন, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন 27 মার্চ হরতাল রেখেছি। এই সময়টা আলোচনা করলো কেন পাকিস্তানের সামরিক সরকার, এবং উনি কেন বললেন যে যা 27 তারিখে হরতাল ডেকে দিয়েছি, নাকে তেল দিয়ে ঘুমা। সুতরাং সবটা জিনিস যেন বেশি আবেগ দিয়ে না। এছাড়াও এ বইয়ের আরো এক জায়গায় বলা হয়েছে শেখ মুজিবকে 25 মার্চের রাতের শেষ মুহূর্তে অন্তত স্বাধীনতার ঘোষণার একটি রেকর্ড পড়তে বলা হয়েছিল। সেটাও করেননি, এমনকি সেই ঘোষণাপত্রে তিনি স্বাক্ষর করতেও রাজি হননি, কারণ তিনি বলেছিলেন যদি এটা করা হয় তাহলে পশ্চিম পাকিস্তানিদের হাতে প্রমাণ থেকে যাবে যে আমি দেশদ্রোহী। এই কথাগুলিও জনাব তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ তার বইতে উল্লেখ করেছেন। শারমিন আহমেদের বই না মানলেও চলবে। তাজউদ্দিন আহমেদ নিজেই সেই সময়ের আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকারে বলেছিলেন শেখ মুজিব সবসময় পশ্চিম পাকিস্তানিদের হয়ে কাজ করেছেন। Sheikh Mujibur Rahman has not committed anything against the West Pakistanis or West Pakistan as such. শেখ মুজিব না চাইলেও কথিত পাকিস্তানি এজেন্ট রাজাকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। তাজউদ্দিন, জিয়াউর রহমান, ওসমানীদের নেতৃত্বে মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখনও ক্ষমতা নিয়ে দ্বন্দ্বে লিপ্ত ছিল মুজিব বাহিনী। শেখ মুজিব জেলে থাকলেও শেখ মুজিবের ভাগ্নে শেখ ফজলুল হক মুনি মুজিব বাহিনী নামে একটি মুক্তিযুদ্ধ বিরোধী বাহিনী নেতৃত্ব দেয়। পুরো মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত শেখ মুনি ও তাজউদ্দিন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলেছে। প্রথম দ্বন্দ্ব বাধে মুজিবনগর সরকার নিয়ে। মূলধারা 71 বইয়ের 65 নম্বর পৃষ্ঠায় মুজিব বাহিনী সম্পর্কে আটকে ওঠার মতো তথ্য দেওয়া হয়েছে। তারা এই সরকারকে স্বীকার করে না, অর্থাৎ মুজিব বাহিনী প্রবাসী সরকারকেই স্বীকার করেনি। বস্তুত এই বাহিনীর সদস্য ভক্তির জন্য সর্বাধিনায়ক হিসেবে শেখ মুজিবুর রহমান এবং তার অনুপস্থিতিতে শেখ ফজলুল হক মনির প্রতি আনুগত্যের অঙ্গীকার করেই শপথনামা পাঠ করা হয়।
একাত্তরের মে মাসে অনেকটা প্রকাশ্যে আলোচিত হতে থাকে রয়ের এক বিশেষ উপসংস্থার অধীনে শীঘ্রই দেরাদুনের অদূরে চাকরাতায় এদের জন্য বিশেষ ট্রেনিং শুরু হতে চলেছে। জুন থেকে এদের ট্রেনিং শুরু হয়, নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকে। প্রশিক্ষণপ্রাপ্ত এদের প্রথম দল আত্মপ্রকাশ করার সঙ্গে সঙ্গে একথাও স্পষ্ট হয় যে এই বাহিনী পরিচালনা ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্নেল ওসমানী বা বাংলাদেশ সরকারের কোনো এখতিয়ার নেই। বইয়ের 67 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, মুজিব বাহিনী এতটাই উচ্ছৃঙ্খল, অন্তর্ঘাতমূলক এবং মুক্তিযুদ্ধ বিরোধী কার্যকলাপ শুরু করে যে শীঘ্রই মুজিব বাহিনীকে মুক্তিযুদ্ধ কমান্ডের অধীনে আনা না হলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী পদত্যাগ করবেন বলে তাজউদ্দিনকে সাফ জানিয়ে দেন। মূলধারা 71-এর 66 নম্বর পাতায় বলা হয়েছে, বিভিন্ন সূত্রে প্রকাশ পায় মুজিব বাহিনীর কেবল প্রশিক্ষণ নয়, অস্ত্রশস্ত্র ও যাবতীয় রসদের যোগান আসে রয়ের বিশেষ উপসংস্থা থেকে এবং উপসংস্থার প্রধান জেনারেল উবান গেরিলা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ হিসেবে মুজিব বাহিনী গড়ে তোলার দায়িত্বে রয়েছেন। একই পাতায় বলা হয়েছে, পক্ষান্তরে ক্ষেত্রবিশেষ মুক্তিযোদ্ধাদের অস্ত্র কেড়ে নেয়া, তাদের অনুগত্য পরিবর্তন করতে চাপ প্রয়োগ করা এবং প্রবাসী সরকারের মন্ত্রিসভার বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ প্রচারণা চালানোর মাধ্যমে কেবল যে মুক্তিযুদ্ধকে ভেতর থেকে দুর্বল করে ফেলা হচ্ছিল তা নয়, অধিকন্তু আশ্রয়দাতা দেশের অর্থাৎ ভারতের উদ্দেশ্য সম্পর্কে এক সন্দেহের আবহাওয়াকে উৎসাহিত করে তোলা হচ্ছিল। এত কিছুর পরও তাজউদ্দিন, জেনারেল ওসমানী, জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর রয়ের নিয়ন্ত্রণে থাকা মুজিব বাহিনী চলে যায় স্বাধীন বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে। আর যুদ্ধ না করেও শেখ মুজিব হয়ে গেলেন জাতির পিতা, সেই সাথে অঘোষিত এক নায়ক। শেখ মুজিবের চক্করে শেখ মুজিব আগাগোড়া একজন মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে গিয়েছিলেন। মুক্তিযুদ্ধের কতটা কট্টর বিরোধী হয়েছিলেন সেটা বোঝা যায় সংসদে প্রথম মুক্তিযুদ্ধে নিহতদের স্মরণে একটি শোক প্রস্তাব উত্থাপনের মাধ্যমে। সেই শোক প্রস্তাবটি কত বড় প্রতারণা তা দেখলেই বোঝা যায়। যেহেতু মুক্তিযুদ্ধে শেখ মুজিব কিংবা তার মুজিব বাহিনীর কোনো কৃতিত্ব ছিল না, সে কারণে প্রস্তাবে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া গুরুত্বপূর্ণ ব্যক্তি, বীর শ্রেষ্ঠ কিংবা যুদ্ধে নেতৃত্ব দেওয়া ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গুরুত্বপূর্ণ ইউনিটের মুক্তিযোদ্ধাদের নাম এড়িয়ে যাওয়া হয়। বিপরীতে শুধুমাত্র নিজের পছন্দের কিছু মানুষের নাম স্মরণ করে শোক প্রস্তাব উত্থাপন করেন শেখ মুজিব। প্রস্তাবটি উত্থাপন করার সাথে সাথে প্রচন্ড হট্টগোল শুরু হয় সংসদে। বাংলাদেশ গণপরিষদ বিতর্ক বইয়ের প্রথম খণ্ডের 29 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, জনৈক একজন সংসদ সদস্য মুজিবকে বলেন শোক প্রস্তাবে মুক্তি বাহিনীর কথা উল্লেখ করা হোক। জনৈক সেই সংসদ সদস্যকে শেখ মুজিব চালাকি করে বলেন, আপনারা শান্ত হন, সবার নামই প্রস্তাবে আসবে। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আর কখনই সেই প্রস্তাব সংস্কার করা হয়নি। শুধু এটাই নয়, 1972 থেকে 75 পর্যন্ত মুজিব একবারের জন্য মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযোদ্ধা এই শব্দ দুটো উচ্চারণ করেনি। এমনকি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া তাজউদ্দিন, জেনারেল ওসমানী সহ যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন সবাইকে তার মন্ত্রিসভা থেকে ধীরে ধীরে বাদ দিয়ে দেন। সারা জীবন বাঙালির জন্য আন্দোলন করে আসা মাওলানা ভাসানীকে মুক্তিযুদ্ধের পুরো সময়টাতে অনেকটা বন্দী করে রাখে ভারত। এদিকে যে তাজউদ্দিনের নেতৃত্বে দেশ স্বাধীন হলো, তাকে বাদ দিয়ে শেখ মুজিবকে জাতির পিতা বানানোর সিদ্ধান্তটা যে ভারতের ভুল ছিল তা ভুট্টোকে লাল গালিচা সম্বর্ধনা দিয়ে বাংলাদেশে আনা এবং সবশেষ ওআইসি সম্মেলনে যোগ দিতে মুজিবের পাকিস্তান সফরের মধ্য দিয়ে প্রমাণিত হয়। ভারত বুঝতে পারে শেখ মুজিব আগাগোড়ায় একজন পাকিস্তান প্রেমী মানুষ, যে কারণে 15 আগস্টের পর বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোস্তাকের সাথে ভারতীয় হাইকমিশনার সমর সেন তড়িঘড়ি করে সাক্ষাৎ করে সেদিনই ভারতের স্বীকৃতির কথা মোস্তাক সরকারকে জানিয়ে দেন। শেখ মুজিব যে পাকিস্তানপন্থী ছিলেন সেই তথ্য পাকিস্তানের তৎকালীন এয়ার মার্শাল জাফরে চৌধুরীর লেখা একটি বইতেও প্রমাণ মিলেছে। তিনি তার মোজাইক অফ মেমোরি বইতে লিখেছেন, যুদ্ধের পুরো 9 মাস সময় মুজিব জেলে ছিলেন। বলা হলো শেখ মুজিব এবং ডক্টর কামাল আসলে একজন মেজরের বাসায় ছিলেন। সেখানেই তাদেরকে বাংলাদেশ যদি স্বাধীন হয়েই যায় তাহলে পরবর্তী করণীয় ঠিক করে দেওয়া হতো। বইয়ের 75 পৃষ্ঠায় ভয়ঙ্কর একটি তথ্য দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে মুক্তিযুদ্ধ শেষ হবার পর শেখ মুজিব ডক্টর কামালকে নিয়ে লন্ডনে যাবার পথে বইয়ের লেখক এয়ার মার্শাল জাফর চৌধুরীকে জনৈক আজিজ আহমেদ বলেছিলেন স্টেট ব্যাংকের গভর্নর গোলাম ইসহাক খান একটা বড় অঙ্কের মার্কিন ডলারের ব্যাগ শেখ মুজিবকে দিবেন। এই তথ্য কতটা সত্য তা বোঝা যায় যুদ্ধের পুরো সময়টাতে শেখ মুজিবের পরিবারকে পাকিস্তানি আর্মির সব ধরনের সেবা দেওয়ার মধ্য দিয়ে। যুদ্ধের সময় জন্ম হয়েছিল সজীব ওয়াজেদ জয়ের। সেই সময় পাকিস্তানি সেনাবাহিনীর গাড়িতে করে তাদেরকে হাসপাতালে নিয়ে আনার কাজও করা হতো। ছেলে হয়েছে নাম কি? তার নাম জয়। কিসকা মতলব क्या है? তা বললাম জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে আনন্দ, জয় মানে ভিক্টরি। যখন বলছি জয় মানে ভিক্টরি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল। ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে
और एक नमरूद पैदा हुआ। এমনকি যুদ্ধের সময় গোপালগঞ্জে শেখ মুজিবের পিতা অসুস্থ হলে তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় এনে চিকিৎসাও দিয়েছিল পাকিস্তান সেনাবাহিনী। অথচ কথিত রাজাকার স্বাধীনতা বিরোধী জিয়াউর রহমানের পুরো পরিবারকে সেই সময় পাকিস্তানি সেনাবাহিনী নির্যাতন সহ্য করতে হয়েছিল। শেখ মুজিব আজ নেই, মৃত মানুষকে নিয়ে সমালোচনা না করাই ভালো। কিন্তু মিথ্যা দিয়ে একজন স্বাধীনতা বিরোধীকে উপরে উঠাতে গিয়ে যখন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদেরকে স্বাধীনতা বিরোধী বানানোর চেষ্টা করা হয়, তখন সত্য ইতিহাস অনুসন্ধান করা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়ায়। আল্লাহ হাফেজ। Well, I disagree with Mr. Nehru more than 100% of that. আমাদের সংগ্রাম চলবেই চলবে। জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। You mean independent? That I don't mean. মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। তো আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।